হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। যারা ইংলিশ নিয়ে এখনও টেনশনে আছেন তাদের উদ্দেশ্যে বলবো, টেনশনের দিন শেষ। জাস্ট ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং এভাবে পার্ট বাই পার্ট পড়তে থাকুন। আর আপনি এতটাই স্ট্রং হয়ে উঠবেন যে নিজেই নিজেকে বিশ্বাস করাতে পারবেন না। 17+ কনফার্ম আউট অফ 20। আর যারা অঙ্ক নিয়ে টেনশনে আছেন তাদের উদ্দেশ্যে বলবো, প্লিজ আমার এই চ্যানেলটিতে একবার ঘুরে আসতে পারেন, কারণ এখানে শর্টকাট ম্যাথের অনেক ভিডিও পাবেন যা আপনার জব পাওয়ার ক্ষেত্রে যথেষ্ট হেল্পফুলি, বিলিভ মি। এনিওয়ে, আজ থাকছে 50 ইংলিশ এমসিকিউ, যেগুলো বিগত বছরের প্রাইমারি, বিসিএস, নিবন্ধন সহ আরও অনেক পরীক্ষা এসেছিল। এবারও আসার পসিবিলিটি অনেক বেশি। সো দেরি কিসের? নাম্বার 1, ইট টেক্স টু ড্যাশ মেক এ কোয়ারেল। এটার অ্যান্সার হবে একের গ, টু, TO2। ইট টেক্স টু মেক এ কোয়ারেল। অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা প্রবাদ বাক্য, আর এই সেন্টেন্সটির বাংলা অর্থ হচ্ছে এক হাতে তালি বাজে না। ইট টেক্স টু মেক এ কোয়ারেল। নাম্বার 2, মেনি মিন মেনি ড্যাশ। এটার অ্যান্সার হবে দুইয়ের গ, মাইন্ডস, MINDS, মাইন্ডস। অ্যাকচুয়ালি এটাও হচ্ছে একটা প্রবাদ বাক্য। এটার বাংলা অর্থ হচ্ছে নানা মুনির নানা মত, অর্থাৎ এক একজন মানুষ যে এক এক মত দেয় সেই কথাটা এখানে বলছে। মেনি মিন মেনি মাইন্ডস, দুয়ের গ, মাইন্ডস। নাম্বার 3, অ্যামিকেবল শব্দের অর্থ। এটার অ্যান্সার হবে ক, সৌহার্দ্যপূর্ণ বা বন্ধুত্বপূর্ণ। এনিওয়ে, অ্যামিকেবল শব্দের অর্থ হচ্ছে 3-এর ক, সৌহার্দ্যপূর্ণ। নাম্বার 4, আই ওয়াজ অ্যাডমিটেড ড্যাশ ঢাকা কলেজ। এটি প্রাইমারি নিয়োগ পরীক্ষায় 2010 সালে এসেছিল। এই ধরনের কোশ্চেন কিন্তু অনেক এসে থাকে পরীক্ষায়। তো এটার অ্যান্সার হবে খ, 2, আই ওয়াজ অ্যাডমিটেড টু ঢাকা কলেজ। অ্যাকচুয়ালি অ্যাডমিটেড টু মানে হচ্ছে ভর্তি হওয়া, মানে আমি ঢাকা কলেজে ভর্তি হয়েছিলাম। অ্যান্সার 4-এর খ, অ্যাডমিটেড টু। নাম্বার 5, জীবন পুষ্পসজ্জা নয়। এটার অ্যান্সার হবে 5-এর ঘ, লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। আমি আবারও বলছি, জীবন পুষ্পসজ্জা নয়। এটার অ্যাকুরেট অ্যান্সার 5-এর ঘ, লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। নাম্বার 6, হি হ্যাজ বিন অ্যাবসেন্ট ড্যাশ। এটি প্রাইমারি নিয়োগ পরীক্ষায় 2006 সালে এসেছিল। এটার অ্যান্সার হবে গ, সিন্স ফ্রাইডে। এই ধরনের কোশ্চেন আমরা আরও আগে ফেস করেছি অন্য ভিডিওতে। তারপর আমি শেয়ার করছি যে আমরা জানি যে নির্দিষ্ট সময় উল্লেখ থাকলে সেক্ষেত্রে সিন্স হয়। তো এই জন্য আমরা একুইড অ্যান্সার ধরতে পারি 6-এর গ, সিন্স ফ্রাইডে। হি হ্যাজ বিন অ্যাবসেন্ট সিন্স ফ্রাইডে, মানে তিনি গত শুক্রবার থেকে অনুপস্থিত। নাম্বার 7, প্রাগমেটিক শব্দের অর্থ কী? এটি প্রাক প্রাথমিক নিয়োগ পরীক্ষায় 2016 সালে এসেছিল। অ্যাকচুয়ালি প্রাগমেটিক শব্দের অর্থ হচ্ছে 7-এর খ, বাস্তবধর্মী। আমি আবার বলছি, প্রাগমেটিক শব্দের অর্থ হচ্ছে বাস্তবধর্মী। নাম্বার 8, আউট অফ সাইট আউট অফ ড্যাশ। এটি নিবন্ধন স্কুল পর্যায়ে এসেছিল 2014 সালে। তো এটার অ্যান্সার হবে গ, মাইন্ড, MIND। এটিও হচ্ছে একটা প্রবাদ বাক্য। এটার অর্থটা হচ্ছে এরকম যে চোখের আড়াল মনের আড়াল। এটাকে আরও আমরা অন্যভাবে বলতে পারি যে কাছে থাকলে পড়ে মন, দূরে থাকলে ঠন ঠন। এরকম তো আমরা কথা শুনেছি, তাই না? আউট অফ সাইট আউট অফ মাইন্ড, 8-এর গ, মাইন্ড। নাম্বার 9, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড কোরাম? এটি প্রাইমারি নিয়োগ পরীক্ষায় 2003 সালে এসেছিল। অ্যাকচুয়ালি কোরাম বানানটা হচ্ছে QUORUM। এই কোরামের অর্থটা কি? কোরামের অর্থ হচ্ছে 9-এর ঘ, রিকোয়ার্ড নাম্বার, অর্থাৎ প্রয়োজনীয় সংখ্যা। এটিকে একটু বুঝিয়ে বলার চেষ্টা করছি। মানে কোনো মিটিং বা কোনো বৈঠকে প্রয়োজনীয় সংখ্যক মানুষ উপস্থিত থাকাকেই মূলত কোরাম বোঝায় আর কি। ওকে, যেমন আরও ব্যাপারটা ক্লিয়ার করি যে সংসদে যখন বৈঠক চলে, তো সেক্ষেত্রে যদি সংসদের মধ্যে 60 জন ব্যক্তি উপস্থিত না থাকে, অর্থাৎ 60 জন সংসদ সদস্য যদি উপস্থিত না থাকে, তাহলে কিন্তু সংসদের বৈঠকটা কিন্তু কন্টিনিউয়াস হয় না। ওকে, তার মানে বোঝাচ্ছে যে কোরাম হচ্ছে একটা রিকোয়ার্ড নাম্বার, অর্থাৎ প্রয়োজনীয় সংখ্যা। যদি 60 জন ব্যক্তি সংসদে উপস্থিত থাকে তাহলে কিন্তু বৈঠকটা চলমান থাকে, আদারওয়াইজ বৈঠকটাকে মুলতবি ঘোষণা করা হয়। এনিওয়ে, তাহলে আমরা বুঝতেই পারছি যে কোরাম হচ্ছে একটা
কি বলে যে প্রয়োজনীয় সংখ্যার সাথে সম্পর্কিত। ওকে, বা এটা হতে পারে কোনো মিটিং বা কোনো বৈঠকে। নাম্বার 10, গ্রাস্প অল, আর শূন্যস্থানে হবে 10-এর ঘ লস অল। এটা হচ্ছে একটা প্রবাদ বাক্য, এটা আমরা সকলেই জানি যে গ্রাস্প অল লস অল মানে হচ্ছে অতি লোভে তাতি নষ্ট, অতি লোভে তাতি নষ্ট। এটার অ্যান্সার হচ্ছে ঘ লস অল। নাম্বার 11, দ্য ফ্রেশ নোভিয়ার রিস মিনস, এটার অর্থ হচ্ছে 11-এর ঘ নিউ রিস। এটি 35তম বিশেষ পরীক্ষা এসেছিল। কোশ্চেনটা মনে হচ্ছে যে খুবই কঠিন, বাট আসলে কঠিন না, খুব ইজি যদি আমরা জানি, আর এটা আমরা সকলে জানি। তারপর আমি বলছি যে নোভিয়ার রিস, অ্যাকচুয়ালি নোভিয়ার রিস মানে হচ্ছে যে নতুন ধনী, অর্থাৎ যে ব্যক্তি সম্প্রতি ধনী হয়েছে, মানে এই ধরনের লোককে বোঝায়। তো এক্ষেত্রে একই অ্যান্সার হবে 11-এর ঘ নিউ রিস। নোভিয়ার রিস মানে হচ্ছে নিউ রিস। নাম্বার 12, আই হ্যাভ নো মানি ড্যাশ হ্যান্ড। এটি নিবন্ধন স্কুল পর্যায়ে এসেছিল 2014 সালে। এটার অ্যান্সার হবে ক ইন, আই হ্যাভ নো মানি ইন হ্যান্ড, মানে এর অর্থ দাঁড়াচ্ছে এরকম যে আমার হাতে কোনো টাকা নেই। ওকে। নাম্বার 13, প্রিভেনশন ইজ বেটার দ্যান ড্যাশ। খুবই ইন্টারেস্টিং এবং খুবই বাস্তবধর্মী একটা কোশ্চেন, যে প্রিভেনশন ইজ বেটার দ্যান, এটার অ্যান্সার হবে কিউর, গ কিউর, CURE। আর এটার বাংলা অর্থ হচ্ছে যে প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো। মানে এটাকে এইভাবে বলি যে আমাদের অসুখ হলে আমরা কি করি, যে ঔষধ খাই, তাই না? তো এই অসুখ সারানোর থেকে, এই ঔষধ খাওয়ার থেকে যদি অসুখ যাতে না হয় বা ঔষধ যাতে না খেতে হয়, সেই চেষ্টাই তো আমাদের করা উচিত, তাই না? তো সেটাই হচ্ছে এখানে মূলত বলেছে যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর, অর্থাৎ প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো। নাম্বার 14, দ্য ভার্ভ অফ নাম্বার ইজ, এটার অ্যান্সার হবে ক নাম্বার। খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন, যে নাম্বারের ভার্ভ হচ্ছে ওই নাম্বার। ওকে, অ্যান্সার 14 ক নাম্বার। নাম্বার 15, ডোন্ট ক্রাই ডাউন ইয়োর এনিমি। এটার একুরেট অ্যান্সার হচ্ছে 15 ক, শত্রুকে খাটো করে দেখো না। অ্যাকচুয়ালি ক্রাই ডাউন মানে হচ্ছে কাউকে খাটো করে দেখা বা কাউকে ছোট করে দেখা। তো সেক্ষেত্রে এটার অ্যান্সার এটাই হয় যে শত্রুকে খাটো করে দেখো না, কারণ ইনিমি মানে তো হচ্ছে শত্রু, তাই না? এনিওয়ে 15 ক, শত্রুকে খাটো করে দেখো না, ডোন্ট ক্রাই ডাউন ইউর এনিমি। নাম্বার 16, করিম অ্যাজ ওয়েল অ্যাজ নাইম ড্যাশ প্রেজ। এটি প্রাইমারি নিয়োগ 2008 সালে এসেছিল। এটার অ্যান্সার হবে গ ডিজার্ভস। ওকে, আর এটার মানে বাংলা অর্থটা এরকম দাঁড়ায় যে করিমের পাশাপাশি নাইমও প্রশংসার দাবিদার। করিম অ্যাজ ওয়েল অ্যাজ নাইম ড্যাশ প্রেজ। এখানে একটা জিনিস মনে রাখার মতো, যে অ্যাজ ওয়েল অ্যাজ যদি থাকে তাহলে সেক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, অর্থাৎ ডিজার্ভস হবে, 16 গ ডিজার্ভস হবে। তো অনেকে কোশ্চেন করতে পারেন যে খতে তো ডিজার্ভ আছে, ডিজার্ভ না হয়ে ডিজার্ভস অর্থাৎ এস যুক্ত হলো কেন? এখানে একটু লক্ষণীয় যে অ্যাজ ওয়েল অ্যাজ এর পরে নাইম আছে। তো নাইম একজন মানুষের নাম, তিনি হচ্ছেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর আমরা খুব ইজিলি জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে এস বা ইএস যুক্ত হয় ভার্বের সাথে। তো সিম্পলি যে নাইম ডিজার্ভস প্রেজ। ওকে। নাম্বার 17, দ্য ওয়ার্ড অমনিভোরাস মিনস। এটি 37তম বিশেষ পরীক্ষা এসেছিল। এটার অ্যান্সার হবে ক ইটিং অল টাইপস অফ ফুড। খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন, কারণ অমনিভোরাস মানে হচ্ছে সর্বভুক, আর এটার অ্যান্সার হচ্ছে ইটিং অল টাইপস অফ ফুড, মানে যে সকল ধরনের খাবার খায়। ওকে। নাম্বার 18, ডেথ ইজ ড্যাশ টু ডিসঅনার। এটি নিবন্ধন পরীক্ষা এসেছিল স্কুল পর্যায়ে 2014 সালে। এটার অ্যান্সার হবে গ প্রিফারেবল। ডেথ ইজ প্রিফারেবল টু ডিসঅনার। এর বাংলা অর্থটা দাঁড়াচ্ছে এরকম যে অসম্মানের চেয়ে মৃত্যু শ্রেয়। নাম্বার 19, হি রিলিভড মি ড্যাশ অ্যাংসিটি। এটি প্রাইমারি নিয়োগ পরীক্ষায় 2006 সালে এসেছিল। এটার অ্যান্সার হবে খ ফ্রম। হি রিলিভড মি ফ্রম অ্যাংসিটি, মানে বাংলা অর্থ হচ্ছে এরকম যে সে আমাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়েছিল। অ্যাংসিটি মানে হচ্ছে
দুশ্চিন্তা, আর রিলিফড মানে হচ্ছে মুক্তি, সে আমাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়েছিল, ফ্রম অ্যাংজাইটি। নাম্বার 20, হি ইজ মাই নেপিউ। এটার অ্যান্সার হবে 20 ঘ, সে আমার ভাতিজা। অ্যাকচুয়ালি নেপিউ মানে হচ্ছে ভাতিজা বা ভাইপো, অর্থাৎ ভাইয়ের ছেলে। ওকে ওকে, এটার একুইট অ্যান্সার হচ্ছে 20 ঘ, সে আমার ভাতিজা। নাম্বার 21, দ্য কারেক্ট মিনিং অফ এ ম্যান অফ লেটার ইজ। এটি প্রাইমারি নিয়োগ পরীক্ষায় 2007 সালে এসেছিল। এটার অ্যান্সার হবে খ, এ স্কলার। অ্যাকচুয়ালি এ ম্যান অফ লেটার মানে হচ্ছে বিদ্বান লোক। ওকে, আর এ স্কলার মানেও হচ্ছে পণ্ডিত ব্যক্তি। সো বিদ্বান লোক আর পণ্ডিত ব্যক্তি তো সেম। সো এটার অ্যান্সার হবে 21 খ, এ ম্যান অফ লেটার ইজ এ স্কলার। নাম্বার 22, নলেজ ইজ ড্যাশ। এটার অ্যান্সার হবে খ, পাওয়ার। এটা আমরা সকলে জানি যে নলেজ হচ্ছে জ্ঞান, হচ্ছে শক্তি। নলেজ ইজ পাওয়ার, 22 খ, পাওয়ার। নাম্বার 23, ওয়ান্স ইন এ ব্লু মুন মিন্স। এটা 38তম বিশেষ পরীক্ষা এসেছিল। এটার অ্যান্সার হবে খ, ভেরি রেয়ারলি। অ্যাকচুয়ালি ওয়ান্স ইন এ ব্লু মুন মানে হচ্ছে কদাচিৎ, আর ভেরি রেয়ারলি মানেও হচ্ছে কদাচিৎ। সো একুইট অ্যান্সার 23 খ, ভেরি রেয়ারলি। নাম্বার 24, ইফ আই ড্যাশ ইউ আই উড নেভার ডু ইট। এটি প্রাইমারি নিয়োগ পরীক্ষায় 2007 সালে এসেছিল। এই ধরনের কোশ্চেনের সাথে আমরা অনেক পরীক্ষাতে ফেস করে থাকি। আর এখানে এতটুকু আমরা মনে রাখবো, যদিও জানি তারপরে আমি শেয়ার করছি যে এই ধরনের সেন্টেন্সে যদি ইফ থাকে তাহলে ভার্বের পাস্ট টেন্স হিসেবে জাস্ট ওয়ার আমরা ইউজ করব। ওকে, ইফ আই ওয়ার ইউ আই উড নেভার ডু ইট। তার মানে দাঁড়াচ্ছে আমি যদি তুমি হতাম তাহলে আমি এটা কখনোই করতাম না। নাম্বার 25, দ্য ফার্স্ট ইংলিশ ডিকশনারি ওয়াজ কমপ্লাইড বাই। এটি প্রাইমারি নিয়োগ পরীক্ষায় 2003 সালে এসেছিল। এটার অ্যান্সার হবে খ, স্যামুয়েল জনসন। অর্থাৎ এটাতে কোশ্চেনটা এরকম বোঝাচ্ছে যে প্রথম ইংরেজি অভিধান সংকলন করেন স্যামুয়েল জনসন, অর্থাৎ 25 খ, স্যামুয়েল জনসন। নাম্বার 26, সূর্য উঠেছে। এটার ট্রান্সলেশন হবে খ, দ্য সান ইজ আপ। খুবই মজার একটা কোশ্চেন। সূর্য উঠেছে, অ্যান্সার হচ্ছে দ্য সান ইজ আপ। নাম্বার 27, উই শ্যাল রিটার্ন বিফোর দ্য সান ড্যাশ। এটিও প্রাইমারি নিয়োগ পরীক্ষায় 2003 সালে এসেছিল। এটার অ্যান্সার হবে ক, সেটস, SETS। উই শ্যাল রিটার্ন বিফোর দ্য সান সেটস, মানে আমরা সূর্য ডোবার আগে ফিরব, ঠিক এরকম সেন্টেন্সটার অর্থ দাঁড়াচ্ছে। এনিওয়ে এটার অ্যান্সার হচ্ছে সেটস। নাম্বার 28, হি হ্যাজ নো কন্ট্রোল ড্যাশ হিমসেলফ। অ্যান্সার হবে 28 ঘ, ওভার। হি হ্যাজ নো কন্ট্রোল ওভার হিমসেলফ। অ্যাকচুয়ালি কন্ট্রোল ওভার মানে হচ্ছে নিয়ন্ত্রণ করা। সো ওভারটি এখানে একুরেট। হি হ্যাজ নো কন্ট্রোল ওভার হিমসেলফ মানে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনি। নাম্বার 29, দ্য ক্লাউডস রোলড অ্যাওয়ে। এটি নিবন্ধন পরীক্ষায় স্কুল পর্যায়ে 2012 সালে এসেছিল। এটার অ্যান্সার হবে খ, মেঘ কেটে গেল। দ্য ক্লাউডস রোলড অ্যাওয়ে, মেঘ কেটে গেল। নাম্বার 30, ম্যান হ্যাজ নো স্কোপ ড্যাশ ডেথ। এটিও স্কুল পর্যায়ে নিবন্ধন পরীক্ষায় 2016 সালে এসেছিল। এটার অ্যান্সার হবে খ, ফ্রম। ম্যান হ্যাজ নো স্কোপ ফ্রম ডেথ, মানে অ্যাকচুয়ালি স্কোপ ফ্রম মানে হচ্ছে মুক্তি পাওয়া বা রেহাই পাওয়া বোঝায়। তো সেক্ষেত্রে এই সেন্টেন্সটার অর্থ দাঁড়াচ্ছে এরকম যে মানুষ মৃত্যুর হাত থেকে রেহাই পায় না। নাম্বার 31, কন্টামিনেট মিনস। এটি প্রাইমারি নিয়োগ পরীক্ষায় 2016 সালে এসেছিল। এটার অ্যান্সার হবে ক, পলুট। অ্যাকচুয়ালি কন্টামিনেট মানে হচ্ছে দূষিত করা, আর পলুট মানে হচ্ছে দূষিত করা। সো আমরা নিঃসন্দেহে দিতে পারি 31 ক, পলুট। নাম্বার 32, ইফ ইউ হেল্প মি আই ড্যাশ গ্রেটফুল। এটি প্রাইমারি নিয়োগ পরীক্ষায় 2012 সালে এসেছিল। এটার অ্যান্সার হবে ক, উইল রিমেইন। কিন্তু এখানে প্রশ্ন আসতে পারে যে উইল রিমেইন কেন হলো। তো সেক্ষেত্রে এভাবে ব্যাখ্যা করা যায় যে ইফ যদি এই ধরনের সেন্টেন্স থাকে, ইফ যুক্ত সেন্টেন্স, আর এই ইফ যুক্ত সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তবে পরের অংশটি অবশ্যই ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। ওকে, এতটুকু খেয়াল রাখলে হবে। আর এখানে ইফ ইউ হেল্প মি,
এটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর পরের অংশটি কি হবে, ফিউচার ইনডিফিনিট। তার মানে আই অ্যান্সার ক উইল রিমেইন, আই উইল রিমেইন গ্রেটফুল। এখানে আরেকটা কথা থাকতে পারে যে খ নাম্বারটা তো হচ্ছে শ্যাল রিমেইন আছে, এটাও তো হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স, তো এটা হলো না কেন? তো এখানেও একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে যে যদি জোর দেওয়া বোঝায় তো সেক্ষেত্রে কিন্তু উইল আমরা ব্যবহার করব ফিউচার ইনডিফিনিট টেন্সে, ঠিক আছে? তো ইফ ইউ হেল্প মি, যদি আপনি আমাকে সাহায্য করেন, আই উইল রিমেইন গ্রেটফুল। তো এক্ষেত্রে এই সেন্টেন্সটিতে একটু জোর দেওয়া বোঝাচ্ছে, তো এর জন্য একুরেট অ্যান্সার হবে উইল রিমেইন। ইফ ইউ হেল্প মি, আই উইল রিমেইন গ্রেটফুল। নাম্বার 33, ইনশিওর মিনস, এটির প্রাইমারি নিয়োগ পরীক্ষায় 2019 সালে এসেছিল। এটার অ্যান্সার হবে গ মেক সার্টেন। খুব ইজি, ইনশিওর মানে হচ্ছে নিশ্চিত করা, আর মেক সার্টেন মানেও হচ্ছে তাই। ওকে, এটার অ্যান্সার হচ্ছে 33-এর গ মেক সার্টেন। 34, হু ইজ দ্য অথর অফ ইন্ডিয়া উইন্স ফ্রিডম, এটির প্রাইমারি নিয়োগ পরীক্ষায় 2015 সালে এসেছিল। এটার অ্যান্সার হবে খ আবুল কালাম আজাদ। মানে ইন্ডিয়া উইন্স ফ্রিডম, এটির লেখক কে? এটার অ্যান্সার খ আবুল কালাম আজাদ। নাম্বার 35, হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড ডেঞ্জার? অ্যাকচুয়ালি ডেঞ্জার মানে কি আমরা সকলে জানি, ডেঞ্জার মানে হচ্ছে বিপদ, আর এটার ভার্ব হচ্ছে ইন ডেঞ্জার। ওকে, আর ইন ডেঞ্জার মানে হচ্ছে বিপদগ্রস্ত করা। নাম্বার 36, অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড ডেঞ্জার ইজ, একটু আগে আমরা এই ডেঞ্জারটাই জানলাম, মানে ভার্ব হিসেবে ডেঞ্জারের, আর এবার জানবো ডেঞ্জারের অ্যাডজেক্টিভটা কি। ডেঞ্জারের অ্যাডজেক্টিভটা হচ্ছে ডেঞ্জারাস, অর্থাৎ 36-এর ক ডেঞ্জারাস মানে বিপজ্জনক। নাম্বার 37, ক্রাই উফ মিন্স, এটি প্রাইমারি নিয়োগ পরীক্ষায় 2014 সালে এসেছিল। এটার অ্যান্সার হবে ক গিভ এ ফলস অ্যালার্ম। অ্যাকচুয়ালি ক্রাই উফ মানে হচ্ছে বিপদ এসেছে বলে মিথ্যা চিৎকার করা। এটার অ্যান্সার হবে ক গিভ এ ফলস অ্যালার্ম। তো এই কোশ্চেনটা পড়তে গিয়ে একটা ছোট্ট গল্প মনে পড়লো, যদি আপনারা কিছু মনে না করেন তাহলে আমি কয়েক সেকেন্ডের মধ্যে গল্পটা বলতে চাই, অর্থাৎ শেয়ার করতে চাই। সেটি হচ্ছে আমরা ছোটোবেলায় কিন্তু এরকম পড়েছি যে এক রাখাল ছিল, সেই রাখাল গরু চড়াতো বনের মধ্যে। তো রাখাল কি করতো, যে মজা নেওয়ার জন্য মিথ্যার আশ্রয় নিত, বলতো যে টাইগার টাইগার, মানে বাঘ বাঘ করে চিৎকার দিত, কিন্তু এলাকাবাসী মনে করতো সত্যি মনে হয় বাঘ। রাখালকে হচ্ছে যে বাঁচার জন্য এলাকাবাসী লাঠি সোটা নিয়ে আসতো, কিন্তু এসে দেখতো যে বাঘ নাই। জাস্ট এভাবে মজা পেত রাখাল। তো নেক্সট টাইম আবারও হচ্ছে কি করতো, যে টাইগার টাইগার করে চিৎকার দিত। তা আবারও এলাকাবাসী মনে করতো সত্যি সত্যি মনে হয় বিপদে পড়েছে, আবারও সেই লাঠি সোটা নিয়ে সেই রাখালকে বাঁচার জন্য তার কাছে যেত, আবারও রাখাল মজা নিত, খুব মজা পেত। তো তৃতীয়বার সত্যি সত্যি কিন্তু এবার ওই বন থেকে টাইগার অর্থাৎ বাঘ হচ্ছে সেই রাখালকে আক্রমণ যখন করেছিল, তো সেক্ষেত্রে রাখাল কিন্তু সত্যি সত্যি চিৎকার দিয়েছিল টাইগার টাইগার। বাট এলাকাবাসী তখন আবার তৃতীয়বার মনে করেছে যে না, বা রাখাল তো জাস্ট মজা নেওয়ার জন্য এরকম করে, আমাদের বোকা বানানোর জন্য এরকম করে না, হয়তো বা কোনো বাঘ টাঘ আসেনি, আর এজন্য এলাকাবাসীও লাঠি সোটা নিয়ে আসেনি। বাট সত্যি সত্যি কি হলো, বাঘ এলো এবং সে রাখালকে খেয়ে ফেললো। তো এখানে একটা জিনিস শেখার বিষয় যে আসলে মানে মানে ইল্লিগালভাবে হচ্ছে মজা নেওয়াও ঠিক না, প্লাস মিথ্যার প্রশ্রয় নেওয়াটাই ঠিক না। ওকে, আর মিথ্যার যদি প্রশ্রয় নেওয়া হয় তাহলে কি হয় সেটা তো হচ্ছে সেই রাখালের মাধ্যমেই বোঝা গেল। এনিওয়ে, আমার গল্প শেষ, আশা করি আপনারা সাথেই আছেন। আমার মনে হয় গল্প করার ফাঁকে কেউ চলে গেছেন কিনা জানি না, তবে জাস্ট আপনাদের মানে মাথাটাকে একটু ফ্রেশ রাখার জন্য একটু গল্প শেয়ার করা। এনিওয়ে, আমরা আবারও আমরা পরে ফিরে আসি। নাম্বার 37 আমরা কি বলেছিলাম যে ক্রাই উফ মিন্স, এটার অর্থ হচ্ছে ক গিভ এ ফলস অ্যালার্ম, অর্থাৎ ক্রাই উফ মানে হচ্ছে বিপদ এসেছে বলে চিৎকার করা। এটার অ্যান্সার হচ্ছে ক গিভ এ ফলস অ্যালার্ম। নাম্বার 38, দ্য ম্যান ওয়াজ চার্জড ড্যাশ থিফ, এটি প্রাইমারি নিয়োগ পরীক্ষায় 2006 সালে এসেছিল। এটার অ্যান্সার হবে ঘ উইথ, চার্জড উইথ থিফ। অ্যাকচুয়ালি চার্জ উইথ মানে হচ্ছে অভিযুক্ত। ওকে, আর এটার বাংলা অর্থটা দাঁড়াচ্ছে এরকম যে লোকটি চুরির দায়ে অভিযুক্ত হয়েছিল। দ্য ম্যান ওয়াজ চার্জড উইথ থিফ।
নাম্বার 39, সে দিন আনে দিন খায়। এটি নিবন্ধন পরীক্ষায় স্কুল পর্যায়ে এসেছিল 2011 সালে। এটার একুরেট আনসার হচ্ছে ক, হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ। সে দিন আনে দিন খায়, হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ। নাম্বার 40, আই ক্যান নট পুট ফেইথ ড্যাশ হিম। এটি প্রাইমারি নিয়োগ পরীক্ষায় 2011 সালে এসেছিল। এটার অ্যান্সার হবে ক, ইন। ফেইথ ইন হিম, অ্যাকচুয়ালি ফেইথ ইন মানে হচ্ছে বিশ্বাস রাখা। আই ক্যান নট পুট ফেইথ ইন হিম মানে আমি তার ওপর বিশ্বাস রাখতে পারি না। নাম্বার 41, ইন্ট্রেটি শব্দটির অর্থ কি? এটিও প্রাইমারি নিয়োগ পরীক্ষা 2013 সালে এসেছিল। এটার অ্যান্সার হবে ক, আর্নেস্ট রিকোয়েস্ট। অ্যাকচুয়ালি ইন্ট্রেটি মানে হচ্ছে অনুরোধ বোঝায়, আর আর্নেস্ট রিকোয়েস্ট মানে হচ্ছে আন্তরিক অনুরোধকে বোঝায়। সো এটা সিমিলার বোঝাচ্ছে। ইন্ট্রেটি মানে হচ্ছে ক, আর্নেস্ট রিকোয়েস্ট। নাম্বার 42, হি ইজ কনফিডেন্ট ড্যাশ সাকসেস। এটিও প্রাইমারি নিয়োগ পরীক্ষা 2018 সালে এসেছিল। এটার অ্যান্সার হবে গ, অফ। হি ইজ কনফিডেন্ট অফ সাকসেস। অ্যাকচুয়ালি কনফিডেন্ট মানে হচ্ছে অতি বিশ্বাসী, তাই না? আর এখানে একটু কথা শেয়ার করি যে কোনো কিছুর উপর আত্মবিশ্বাসী বোঝাতে কনফিডেন্ট অফ ব্যবহার করা হয়। তো সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে হি ইজ কনফিডেন্ট অফ সাকসেস, তার মানে দাঁড়াচ্ছে যে সে সফলতার জন্য অতি বিশ্বাসী। নাম্বার 43, কারেক্ট সিনোনিম অফ আইসোলেশন ইজ। এটি প্রাইমারি নিয়োগ পরীক্ষা 2014 সালে এসেছিল। এটার অ্যান্সার হবে ঘ, সেপারেশন। অ্যাকচুয়ালি আইসোলেশন মানে হচ্ছে পৃথক বা কি বলবো, বিচ্ছিন্নতা। তো সেক্ষেত্রে একুইট অ্যান্সার ঘই হয়, সেপারেশন, কারণ সেপারেশন মানে হচ্ছে সেই পৃথক বা বিচ্ছিন্নতা। নাম্বার 44, কোনটি শুদ্ধ বানান? প্রাইমারি নিয়োগ পরীক্ষায় 19 সালে এসেছিল। অ্যান্সার হবে খ, পার্সোনেল। মানে এই পার্সোনেল বানানটা হচ্ছে বিভিন্নভাবে দেওয়া আছে, তো এটার সঠিকটা খুঁজতে হবে। তো খটাই হচ্ছে সঠিক, পার্সোনেল। আমি বানানটা বলছি, PERSONNEL। পার্সোনেল মানে হচ্ছে কর্মচারী বৃন্দ, PERSONNEL, পার্সোনেল। নাম্বার 45, দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড লস ইজ। এটার অ্যান্সার হবে গ, লস, LOSE। অ্যাকচুয়ালি লস মানে হচ্ছে LOSS, লস মানে হচ্ছে ক্ষতি, আর এই লসের ভার্ব হচ্ছে লস, LOSE, আর এই লস মানে হচ্ছে হারানো। নাম্বার 46, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ নট এ প্লুরাল। খুবই মজার একটা কোশ্চেন। এটি প্রাইমারি নিয়োগ পরীক্ষায় 2019 সালে এসেছিল। অ্যাকচুয়ালি অপশনগুলো, প্রথম যে 3টা অপশন আছে, মিন, ফিট, লাইস, এগুলো হচ্ছে প্লুরাল, বাট নিউজটা হচ্ছে কিন্তু প্লুরাল না। আর এই নিউজটা হচ্ছে অ্যাকচুয়ালি সিঙ্গুলার নাম্বার হিসেবে ব্যবহৃত হয়। ওকে, তাহলে অ্যান্সার হবে 46-এর ঘ, নিউজ। নাম্বার 47, সিম্পল সেন্টেন্স কনসিস্ট অফ। এটার অ্যান্সার হবে খ, ওয়ান ক্লোজ। অ্যাকচুয়ালি এটার বাংলা অর্থটা দাঁড়াচ্ছে এরকম যে সরল বাক্যে একখণ্ড বাক্য অন্তর্ভুক্ত থাকে। ওকে, সিম্পল সেন্টেন্স কনসিস্ট অফ 47-এর খ, ওয়ান ক্লোজ। নাম্বার 48, লেটেন্ট শব্দটির সিনোনিম হচ্ছে, অ্যান্সার খ, কনসিল্ড। অ্যাকচুয়ালি লেটেন্ট মানে হচ্ছে লুকায়িত, এটা আমরা সকলেই জানি, আর কনসিল্ড মানে হচ্ছে গোপন। তো এই লুকায়িত এবং গোপনটা তো হচ্ছে একই, তাই না? তো লেটেন্টের সিনোনিম আমরা ধরতে পারি 48-এর খ, কনসিল্ড। নাম্বার 49, ডু নট ব্রোড সো মাচ ড্যাশ ইউর মিসফরচুন। এটি প্রাইমারি নিয়োগ পরীক্ষায় 2012 সালে এসেছিল। এটার অ্যান্সার হবে ক, অন। অ্যাকচুয়ালি ব্রোড অন মানে হচ্ছে হতাশ হওয়া, আর এই ইংলিশ সেন্টেন্সটার অর্থ দাঁড়াচ্ছে এরকম যে তোমার দুর্ভাগ্যের জন্য হতাশ হইও না। ডু নট ব্রোড সো মাচ ড্যাশ ইউর মিসফরচুন। এখানে একটা জিনিস শেয়ার করি যে যদি ব্রোড কথাটা পাই আমরা, তাহলে মানে কোনো সেন্টেন্সে শূন্যস্থানে আমরা প্রিপোজিশন হিসেবে অনটাই ব্যবহার করব। ওকে, কারণ ব্রোড অন মানে হচ্ছে হতাশ হওয়া, ব্রোডের সাথে অনটাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়। নাম্বার 50, দ্য ফেমিনিন ফর্ম অফ দ্য ওয়ার্ড অথর ইজ। খুবই ইজি, যে অথর মানে তো হচ্ছে কি বলবো, লেখক। তো এই অথরের ফেমিনিন জেন্ডারটা কি? এটার অ্যান্সার হচ্ছে খ, অথরেস। জাস্ট ESS যুক্ত হবে।
50-এর খ অথরেস। নাম্বার 51, তুমি কার সাথে কথা বলছো? এটি প্রাইমারি নিয়োগ পরীক্ষায় 2019 সালে এসেছিল। এটার অ্যান্সার হবে ঘ হুম আর ইউ স্পিকিং উইথ। আমি আবার বলছি, তুমি কার সাথে কথা বলছো? অ্যান্সার ঘ হুম আর ইউ স্পিকিং উইথ। 52, অ্যাঞ্জার মে বি কম্পেয়ার্ড ড্যাশ ফায়ার। এটি প্রাইমারি নিয়োগ পরীক্ষায় 2012 সালে এসেছিল। এটার অ্যান্সার হবে খ টু কম্পেয়ার টু ফায়ার। এখানে একটা জিনিস, একটা কথা শেয়ার করতে চাই, সেটি হচ্ছে যে আমরা কম্পেয়ার টুটা কখন ব্যবহার করব? যখন অসমজাতীয় বস্তু আমরা দেখতে পাবো, মানে বস্তুর সঙ্গে যখন তুলনা করা হবে তখন আমরা কম্পেয়ার টু ব্যবহার করব। আমি ব্যাপারটা ক্লিয়ার করে দিই। এখানে অ্যাঞ্জার, সেন্টেন্সটিতে অ্যাঞ্জার আছে প্রথমে, তাই না? প্রথম শব্দটি। তো অ্যাঞ্জার মানে হচ্ছে কি বলে, রাগ, তাই না? আর ফায়ার মানে হচ্ছে আগুন। এই রাগ এবং আগুনের তুলনা করা হয়েছে। তো রাগ এবং আগুন কিন্তু সম্পূর্ণই দুইটা অসমজাতীয় বস্তু, অর্থাৎ দুইটাই ভিন্ন। তো এক্ষেত্রে অসমজাতীয় বস্তুর ক্ষেত্রে আমরা কি করব? শূন্যস্থানে বসাবো টু, অর্থাৎ কম্পেয়ার টু। আর যদি সমজাতীয় জিনিস পাই তো সেই ক্ষেত্রে আমরা কি করব? কম্পেয়ার উইথ বসাবো। এনিওয়ে, তো এখানে অসমজাতীয় বস্তু আছে, এজন্য আমরা কি করব? যে অ্যাঞ্জার মে বি কম্পেয়ার্ড টু ফায়ার। নাম্বার 53, দ্য প্লুরাল ফর্ম অফ নিউক্লিয়াস। এটি প্রাইমারি প্রাক প্রাথমিক নিয়োগ পরীক্ষা 2016 সালে এসেছিল। এটার অ্যান্সার হবে দুইটা, একটা হচ্ছে খ নিউক্লি আর একটা হচ্ছে ঘ নিউক্লিয়াসেস, অর্থাৎ শেষে শুধু ইএস যুক্ত হবে। তো পরীক্ষা যদি এটা থাকে তাহলে আমরা যদি খ এবং ঘ যে কোনো একটা অ্যান্সার দিই তাহলে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার হবে। তো আবারও বলছি যে নিউক্লিয়াসের প্লুরাল নাম্বার হবে খ নিউক্লি, NUCLEI, এটাও সঠিক, আবার ঘটাও সঠিক, NUCLEUSES, অর্থাৎ শেষে শুধু ইএস যুক্ত হয়েছে। তো এই দুইটাই সঠিক। ওকে, 53-র খ এবং ঘ দুটোই সঠিক। নাম্বার 54, nowadays many villagers are light dash electricity। এটার অ্যান্সার হবে লাইট উইথ ইলেকট্রিসিটি। অ্যাকচুয়ালি লাইট উইথ ইলেকট্রিসিটি মানে হচ্ছে বিদ্যুৎ দ্বারা আলোকিত হওয়া। তো এই সেন্টেন্সটার বাংলা অর্থটা হচ্ছে এরকম যে বর্তমানে, নাওএডেজ, বর্তমানে অনেক গ্রামে অনেক গ্রাম বিদ্যুৎ দ্বারা আলোকিত হয়েছে। নাওএডেজ মেনি ভিলেজার্স আর লাইট উইথ ইলেকট্রিসিটি। নাম্বার 55, আই মাস্ট গো দেয়ার। এটাকে নেগেটিভ ফর্মে পরিণত করতে হবে। তো এটার অ্যান্সার হচ্ছে গ আই ক্যান নট বাট গো দেয়ার। আই ক্যান নট বাট গো দেয়ার। অ্যাকচুয়ালি এখানে সিম্পলি কোশ্চেন আসতে পারে আমাদের মধ্যে যে এটা কীভাবে হলো, আই ক্যান নট বাট গো দেয়ার, এটা কীভাবে হলো, তাই না? ওকে ফাইন, যে যদি আমরা নেগেটিভ সেন্টেন্স করার ক্ষেত্রে মাস্ট শব্দটা পাই সেক্ষেত্রে আমরা দুইটা জিনিস খুঁজবো উত্তরের মধ্যে, অপশনগুলোর মধ্যে। নাম্বার 1, ক্যান নট বাট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা আছে কি না। এটা যদি থাকে তাহলে সেটাই অ্যান্সার, আর এটা যদি না থাকে তাহলে দ্বিতীয়টা খুঁজবো যে ক্যান নট হেল্প প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত কোনো সেন্টেন্স আছে কি না। ওকে, এনিওয়ে, তো এটা আমরা আবারও দেখি যে 55 আমরা উত্তর বলেছিলাম গ আই ক্যান নট বাট গো দেয়ার। আমি বলেছিলাম যে ক্যান নট বাট থাকবে এবং তার সাথে কি থাকবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। তো ভার্বের প্রেজেন্ট ফর্মটা হচ্ছে গো। সো এক্ষেত্রে রিকোয়ার্ড আনসার 55 গ আই ক্যান নট বাট গো দেয়ার। অন্যান্য অপশনগুলো দেখেন রং আছে। ওকে, দেখি এবার ঠিক এইরকমই আর একটা আমরা কোশ্চেন দেখি 56 নম্বর কোশ্চেনে। নাম্বার 56, আই মাস্ট ডু দিস। এটারও নেগেটিভ ফর্মে পরিণত করতে হবে। তো আমরা শিখেছি যে মাস্ট যদি থাকে তাহলে দুইটা অপশন খুঁজতে হবে, একটা হচ্ছে ক্যান নট বাট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর দেখি এটা আছে কি না। ক্যান নট বাট ভার্বের প্রেজেন্ট ফর্ম নাই, এখানে মানে উত্তরে নাই, চারটা অপশনের মধ্যে নাই। তাহলে দ্বিতীয়টা কি আমরা শিখেছি যে ক্যান নট হেল্প প্লাস ভার্বের সাথে আইএনজি। তো সেক্ষেত্রে রিকোয়ার্ড আনসার হচ্ছে 56 ঘ আই ক্যান নট হেল্প ডুইং দিস, কারণ এখানে ক্যান নট হেল্প কথাটা আছে এবং তার সাথে কি আছে? ক্যান নট হেল্পের পরে আছে ভার্বের সাথে আইএনজি যুক্ত ডুইং, DOING।
সো আমরা বুঝে গেছি যে 56 ঘ আই ক্যান নট হেল্প ডুইং দিস। অ্যাকচুয়ালি আমি এতক্ষণ ধরে বকবক করলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নাম্বার 57, আই ক্যান নট স্টপ ড্যাশ মিননেস। এটি প্রাইমারি নিয়োগ পরীক্ষায় 2015 সালে এসেছিল। এটার অ্যান্সার হচ্ছে গ টু। আই ক্যান নট স্টপ টু মিননেস। অ্যাকচুয়ালি স্টপ টু মানে হচ্ছে নিজেকে নত করা বা ছোট করাকে বোঝায়, আর মিননেস মানে তো হচ্ছে জঘন্যতা। তো এক্ষেত্রে সেন্টেন্সটার অর্থ আমরা এরকম বলতে পারি যে আমি জঘন্যতার কাছে নিজেকে নত করতে পারি না। আই ক্যান নট স্টপ, অ্যান্সার হবে গ টু। নাম্বার 58, হুইচ ওয়ান ইজ দ্য ইনডিফিনিট প্রোনাউন। এটি প্রাইমারি নিয়োগ পরীক্ষায় 2018 সালে এসেছিল। এটার অ্যান্সার হচ্ছে ক এনিবডি। এটা হচ্ছে একটু বোঝার ব্যাপার আছে যে অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাতে আমরা ইনডিফিনিট প্রোনাউন ব্যবহার করব। ওকে, তো এখানে এনিবডিটা হচ্ছে যে কেউ, তো এক্ষেত্রে নির্দিষ্ট করে কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না, মানে অনির্দিষ্ট করে ব্যক্তিকে বোঝাচ্ছে। সো এই এনিবডিটাই হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। নাম্বার 59, হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড শর্টলি। এটি প্রাইমারি নিয়োগ পরীক্ষায় 2019 সালে এসেছিল। অ্যাকচুয়ালি শর্টলির ভার্ব হচ্ছে খ শর্টেন, আর শর্টেন মানে হচ্ছে সংক্ষিপ্ত করা। ওকে, তাহলে শর্টলির ভার্ব হচ্ছে শর্টেন, শর্টেন মানে সংক্ষিপ্ত করা। নাম্বার 60, হুইচ ওয়ান ইজ সিমিলার টু সিনপসিস। এটির প্রাইমারি নিয়োগ পরীক্ষায় 2019 সালে এসেছিল। এটার অ্যান্সার হবে খ সামারি। অ্যাকচুয়ালি সিনপসিস মানে হচ্ছে সারসংক্ষেপ, আর সামারি মানেও হচ্ছে সারসংক্ষেপ, যেটা আমরা সকলে জানি। নাম্বার 61, হুইচ ওয়ান ইজ কারেক্ট সেন্টেন্স। এটার অ্যান্সার হবে গ ওয়ান অফ মাই ব্রাদার্স ইজ এ ডক্টর। ওয়ান অফ মাই ব্রাদার্স ইজ এ ডক্টর। তো এক্ষেত্রে একটু কথা শেয়ার করতে চাই, সেটি হচ্ছে যে ওয়ান অফ মাই ব্রাদার্স মানে এর মানে কি বোঝাচ্ছে যে অনেকগুলো ভাইয়ের মধ্যে একজন, ইজ এ ডক্টর মানে অনেকগুলো ভাইয়ের মধ্যে একজন ভাই হচ্ছে ডাক্তার, সেটাই তো বোঝাচ্ছে। তো একটা জিনিস চিন্তা করার এখানে বিষয় আছে যে মানে এই সেন্টেন্সটিতে একজন ব্যক্তির কথা কিন্তু বলা হচ্ছে, ওয়ান অফ মাই ব্রাদার্স। ওকে, তো একজন ব্যক্তির কথা যদি বলা হয়, সাপোজ ধরলাম যে এখানে রহিমের কথা বলা হচ্ছে, তাহলে ওয়ান অফ মাই ব্রাদার্সের জায়গায় যদি আমি রহিম বসিয়ে দেই, তাহলে রহিম ইজ এ ডক্টর, তাই না? তো সেক্ষেত্রে আমরা খুব সহজেই ধরতে পারছি যে এখানে রহিম ইজ এ ডক্টর, এটাই কারেক্ট অ্যান্সার। তো এভাবে আমরা খেয়াল রাখবো যে অনেকজন ব্যক্তির মধ্যে যখন একজনকে বোঝাবে, তো সেক্ষেত্রে সেটাকে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে বাকি অংশটুকু পূরণ করব। তো সেক্ষেত্রে আমরা ধরতে পারি যে 61 গ ওয়ান অফ মাই ব্রাদার্স ইজ এ ডক্টর। নাম্বার 62, আই উড লাইক ড্যাশ ইনফরমেশন প্লিজ। এটি প্রাইমারি নিয়োগ পরীক্ষায় 2019 সালে এসেছিল। এটার অ্যান্সার হবে ক সাম। আই উড লাইক সাম ইনফরমেশন প্লিজ মানে এটার বাংলা অর্থ হচ্ছে এরকম যে আপনার অনুগ্রহে আমি কিছু তথ্য পছন্দ করব। আই উড লাইক সাম ইনফরমেশন প্লিজ। নাম্বার 63, কোন বানানটি শুদ্ধ। এটার অ্যান্সার হচ্ছে ক PARA প্যারা লাল, LLEL প্যারালেল, প্যারালেল বা প্যারালাল, যাই হোক। তো এটার মানে হচ্ছে সমান্তরাল। ওকে, আমি আবারও বানানটা বলছি যে PARALLEL প্যারালেল মানে সমান্তরাল। নাম্বার 64, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ কেমিস্ট্রি। এটি প্রাইমারি নিয়োগ পরীক্ষায় 2019 সালে এসেছিল। অ্যাকচুয়ালি কেমিস্ট্রি মানে আমরা সকলে জানি যে রসায়ন বিদ্যা বা রসায়ন, তাই না? আর এটা হবে অ্যান্সার ক প্রপার নাউন, কারণ এই রসায়ন বিদ্যাটা নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আলোচনা করে, অর্থাৎ শুধু রসায়ন নিয়েই আলোচনা করে, তাই এটার অ্যান্সার হবে 64 ক প্রপার নাউন। নাম্বার 65, এ ওয়ারার নোজ হোয়ার ড্যাশ। এটার অ্যান্সার হবে গ দ্য শু প্রিন্সেস। অ্যাকচুয়ালি মানে সেন্টেন্সটা খুব কঠিন লাগছে, যদি যারা জানি তারা তো জানি, আর যারা জানি না যদি একবার জেনে থাকি তাহলে এটা আমাদের মনে হয় না যে পরীক্ষা আসলে ভুলবো, কারণ খুবই মজার একটা কোশ্চেন। এ ওয়ারার নোজ হোয়ার, এটার অ্যান্সার হবে দ্য শু প্রিন্সেস মানে এর অর্থটা দাঁড়াচ্ছে যার জ্বালা সেই জানে, আর এটা হচ্ছে একটা প্রবাদ বাক্য। ওকে, এ ওয়ারার নোজ হোয়ার দ্য শু প্রিন্সেস, যার জ্বালা সেই জানে। জানি না কতজন এই 65 নাম্বার পর্যন্ত দেখলেন।
আর যারা 65 নাম্বার পর্যন্ত এসেছেন আমি বলবো যে তারা অবশ্যই হার্ডওয়ার্কিং করছেন, কারণ সামনে পরীক্ষা। আমি দোয়া করি যে তাদের জন্য, যে যারা হার্ডওয়ার্কিং করছেন মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা যেন তাদের কর্মের ফলটা দেয়, অর্থাৎ এই সামনের যে পরীক্ষা, প্রাইমারি পরীক্ষা, সেটাতে যাতে আপনারা টিকতে পারেন সেই কামনা আমি করি। তো আজ এ পর্যন্তই। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন এবং শেয়ারও করবেন প্লিজ, কেমন? আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আজ এ পর্যন্তই, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।